হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজ আমি ব্যাখ্যা করব 2025 সালের সবচেয়ে প্রতীক্ষিত আমেরিকান সুপার ন্যাচারাল হরর মুভি, যার নাম হলো ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন। এই সিনেমাটি খুবই অসাধারণ এবং IMDb রেটিং 7.2। এটি ফাইনাল ডেস্টিনেশন সিরিজের ষষ্ঠ পর্ব, যেখানে পূর্বের সব সিনেমা এসে যুক্ত হয় এবং ব্যাখ্যা করে যে আগের ঘটনাগুলো কেন ঘটেছিল, সমস্ত কিছু। অর্থাৎ এখানে কিভাবে পূর্বাভাস ঘটে এবং আসলে ওই সব কিছু কি হচ্ছে, এটি কি কোনো অভিশাপ নাকি অন্য কিছু, তা আপনি সামনেই জানতে পারবেন। তবে এখানে আপনি সবকিছু বুঝতে পারবেন এবং পূর্বের সিনেমাগুলো দেখারও কোনো প্রয়োজন হবে না। আপনি এটিকে এক ধরনের সিকুয়েল বা প্রিকুয়েল সবই একসাথে বলতে পারেন বা ভাবতে পারেন। এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এটি এখন পর্যন্ত খুবই চমৎকার এবং সেরা রিভিউ প্রাপ্ত সিনেমা। সো চলুন আর দেরি না করে সোজা ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন সিনেমার দিকে যাওয়া যাক। অ্যান্ড ওয়েলকাম টু দ্য মুভি মেড। সিনেমা শুরু হয় 1969 সালে এবং আমরা আইরিশ ও তার প্রেমিক পলকে দেখি। পল সেদিন আইরিশকে নিয়ে সারপ্রাইজ ভিজিটের জন্য নিয়ে যাচ্ছিল। সে তাকে একটি জায়গায় নিয়ে এসে তার চোখ থেকে ব্লাইন্ড ফোল্ড সরিয়ে দেয়। সামনের দৃশ্য দেখে আইরিশ স্তম্ভিত হয়ে যায়, কারণ পল তাকে নিয়ে এসেছে স্কাই ভিউ রেস্টুরেন্টে। এটি ছিল তখনকার সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট, যা 494 ফুট উঁচু। সেদিনই এটি উদ্বোধন হতে যাচ্ছিল। পল এখানে এসে খুবই উত্তেজিত ছিল এবং আইরিশ এতে বেশ খুশি হয়, তবে সে কিছুটা নার্ভাস ছিল। এত উপরে যাওয়াটা তার কাছে বেশ বিপজ্জনক মনে হচ্ছিল। এরপর তারা ভেতরে যায় এবং আমরা বাইরে একটি শিশুকে ফোয়ারাতে কয়েন ফেলতে দেখি, যা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। একজন গার্ড এসে তাকে থামাতে চেষ্টা করে, কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে। এখানে নাচ গান চলছিল, পানীয় ও গান বাজনা হচ্ছিল। এরই মধ্যে একজন বার টেন্ডার শ্যাম্পেইন খোলেন। তার ছিপির চাপের কারণে উপরে ঝোলানো ঝাড়পাতিতে আঘাত করে এবং তা থেকে একটি ধারালো টুকরো ভেঙে নিচে পড়ে যায়। আমরা একটু আগে ঝাড়বাতি থেকে যে কাচের টুকরোটি ভেঙে পড়তে দেখেছিলাম, সেটি সরাসরি ওই মেঝের কাচের ওপরে পড়ে। সেখানে একটি ফাটল তৈরি হয়। তারপর আমরা নিচে লাগানো বিল্ডিং এর জয়েন্ট গুলো নড়তে দেখি, কারণ ওজন অনেক বেশি ছিল। এতে বোঝা যায় 5 মাস আগে তৈরি করার কোনো লাভ ছিল না। যদি তারা কিছুটা বেশি সময় নিত, এটি ভালোভাবে শক্তিশালী হতে পারে। আমার মনে হয় এটি ছিল এখানকার দুর্বল দিক। এই রেস্টুরেন্টের ভেতরে পারফর্ম করা একজন গায়িকা তার ছেলের সাথে আইরিশের সাথে দেখা করে। আইরিশের সাথে কথা বলার সময় গায়িকা জিজ্ঞাসা করে তাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে, কত মাস হয়েছে? আইরিশ জানায় 2 মাস, কিন্তু সে এখনো এই কথাটি পলকে জানায়নি বা বলেনি, কারণ আইরিশ ভয় পাচ্ছিল যে পল কেমন রিয়্যাক্ট করতে পারে এই খবরটি শুনে। এটি থেকে বোঝা যায় যে কেন আইরিশের বমি ভাব হচ্ছিল এবং অদ্ভুত অনুভূতি কেন হচ্ছিল। গায়িকা তাকে আশীর্বাদ করে এবং তার ছেলের সাথে সময় কাটাতে থাকে। এরপর আইরিশ পলের কাছে ফিরে আসে। তারপর পল তাকে খোলা জায়গায় নিয়ে গিয়ে সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে আইরিশ খুব খুশি হয়ে যায়। আইরিশ অবশেষে পলকে তার গর্ভাবস্থার কথা জানায়, কিন্তু আইরিশ যেমনটি আশা করেছিল যে শুনে পল অনেক রাগ করবে, কিন্তু তেমনটা একদমই হয়। উল্টো সে খুব খুশি হয়ে যায় এবং তাকে আংটি পরিয়ে দেয়, যা একটু টাইট ছিল, কিন্তু আইরিশ বলে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমরা সেই শিশুটিকে আবার দেখতে পাই যে নিচে কয়েন ফেলছিল। একজন গার্ড তাকে এটা করতে বারণ করে, কারণ এতে কেউ মারা যেতে পারে। তার কথা শুনে শিশুটি মানতে একদমই চাইছিল না এবং কয়েন ফেলতেই থাকে। কয়েনটি বাতাসের চাপে ভেন্টের মধ্যে ঢুকে ফ্যানে আটকে যায়। অন্যদিকে কয়েনটি ফ্যান থেকে বেরিয়ে একটি পাইপে লেগে দূরে ছিটকে যায়, আর এখানে দাহ্য গ্যাসও ছিল যেটা লিক হচ্ছিল। আইরিশ এবং পল খুবই খুশি ছিল, তারা নাচছিল খুশিতে, কিন্তু এদের সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। ঠিক তখনই আইরিশ সেখানে একটি আভাস পায় এবং নিজে থেকেই পিছে সরে যায় এবং সেই কাচের অংশ থেকে দূরে সরে আসে, আর সরে আসার সাথে সাথেই কাচের সিলিং ভেঙে যায়। এরপর একসাথে অনেক লোক 494 ফুট উচ্চতা থেকে নিচে পড়তে শুরু করে। আইরিশ পলকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পলও নিচে পড়ে যায় এবং মারা যায়। অর্থাৎ এখানে কাচ ভাঙার সাথে সাথে আইরিশের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এরপর বিল্ডিং জয়েন্ট গুলিও ভেঙে যায় এবং অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হতে থাকে। সেখানে একজন মহিলার গায়ে আগুন লেগে যায়। সে দৌড়াচ্ছিল, কিন্তু একটি ভেন্টের কাছে আসে যেখানে গ্যাস লিক হচ্ছিল এবং সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। আইরিশ কোনোভাবে নিজেকে বাঁচায় এবং
সেই গায়িকাকে চোখের সামনে জ্বলতে দেখে। মারা যাওয়ার আগে সে তার ছেলেকে একটি বাক্সে রেখে বাঁচিয়ে দেয়। এরপর সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ছিল আর একটি কাচের অংশ ভেঙে গিয়েছিল। অনেক লোক নিচে পড়ে যায়, কিন্তু উইন্ডো গ্লাস তাদের বাঁচিয়ে দেয়। এরই মধ্যে ঝাড়বাতিতে যে কয়েনটি ছিল সেটি সেখান থেকে নিচে পড়ে যায়। নিচে ঠিক মাঝখানে থাকা পিয়ানোটি একদিকে সরে আসে এবং এবার সেটি উইন্ডো গ্লাসে আঘাত করে। এতে অনেক লোকের প্রাণ যায়, কিছু লোক ছুটে পড়ে যায়, কিছু লোক লিফট দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সেই লিফট ওজন সহ্য করতে পারেনি। এর ফলে লিফট ভেঙে ছিঁড়ে এবং বহু লোক এতে পিষে মারা যায়। সে রিসেপশনিস্ট লিফটে ঢোকার চেষ্টা করছিল, সে 2 টুকরো হয়ে মারা যায় এবং লোক সিঁড়ি ধরেছিল, কিন্তু সিঁড়িও অর্ধেক ভেঙে যায়, যার ভেতরে সবাই মারা যায়। এখানে আমরা হতবাক হয়ে দেখি যে কেবল আইরিশ একাই বেঁচে ছিল। সে সেই গায়িকার ছেলেকে খুঁজে পায়, যাকে সে বাঁচানোর অনেক চেষ্টা করে এবং নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু এরপর তারা দুজনও পিছলে যায় এবং ঝুলে পড়ে। এতে যা ঘটে তা হলো আইরিশের আঙ্গুলের পলের পরানো আংটিটি একটি জায়গায় আটকে যায়। এতে আইরিশের আঙ্গুলের সাথে তার ত্বকও উঠে আসে এবং এরপর তারা দুজনও নিচে পড়ে মারা যায়। এরপর দৃশ্য বর্তমান সময়ে স্থানান্তরিত হয় এবং এটাই ছিল ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্সের পরিচয়। আমার মতে শুরুটাই এত শক্তিশালী হয়েছে, তাহলে সামনে আরো কি হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এরপর স্টেফানি নামের একটি মেয়েকে আইরিশ এবং সেই সময়ের দুর্ঘটনার ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে বারবার তাড়া করে বেড়ায়, যার কারণে সে খুব বেশি বিরক্ত থাকতে শুরু করে। এরপর সে তার বন্ধুর সাথে কথা বলে এবং জানায় যে আইরিশ আসলে তার ঠাকুমা ছিলেন, যার সাথে সে কখনো দেখা করেনি, কিন্তু তারপরেও কেন সে তাকে স্বপ্নে দেখে, সেই দুর্ঘটনা কি ছিল এবং কি হয়েছিল তার সবকিছু সে ভাবতে থাকে। তার কাছে অনেক প্রশ্ন ছিল এবং উত্তর খোঁজার জন্য সে তার বাড়িতে যায়। সেখানে তার বাবা এবং ভাই চার্লিকে দেখতে পায়। তার মা অর্থাৎ আইরিশের মেয়ে ডার্লিন তাকে 10 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছিল। স্টেফানি তার বাবার সাথে আইরিশের কথা বলে, কিন্তু তিনি বেশি কিছু বলে না। তাই সে তার ভাই চার্লির সাথে তার মা হাওয়ার্ডের বাড়িতে যায় এবং তার অন্যান্য কাজিনদের সাথেও দেখা করে। সে তার মামা হাওয়ার্ডের সাথে কথা বলে এবং তার কাছে আইরিশ ও সেই দুর্ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি জানান যে এমন কিছুই ঘটেনি, অর্থাৎ আমরা শুরুতে যা দেখলাম তা তাহলে কি ছিল। তিনি বলেন যে আইরিশ শুধু পাগল হয়ে গিয়েছিল এবং নিজেকেও বাকিদের মতো আটকে রাখতে শুরু করেছিল। এই কারণে তার সন্তানদের তার থেকে আলাদা করে দেওয়া হয়েছে। তারপরও সে থামেনি, অদ্ভুত চিঠি এবং বিরক্তিকর ছবি পাঠাতে থাকে, যার কারণে পরে সবাই তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল এবং আমার বিশ্বাস যে হয়তো সে এখনো জীবিত আছে। অপরদিকে স্টেফানির মামা বলেন যে সে যেন আইরিশের সম্পর্কে কথা না বলে এবং তার থেকে দূরে থাকে, কিন্তু স্টেফানির কাছে অনেক প্রশ্ন ছিল, তাই সে মানে না এবং সেই চিঠি থেকে ঠিকানা নিয়ে আইরিশের সাথে দেখা করতে চলে যায়। আইরিশ আসলে শহর থেকে দূরে একা একটি বাস্কারের মতো জায়গায় থাকে, ক্যামেরা দিয়ে দরজাগুলো পরীক্ষা করতে থাকে। তারপর স্টেফানি আইরিশকে নিজের সম্পর্কে বলতে শুরু করে, কিন্তু আইরিশ তাকে ফোন এবং চাবি ছাড়াই ভেতরে আসতে বলে। এর একটি কারণ ছিল এবং সে কারণ আমরা জানি কি, আর তা হলো ফাইনাল ডেস্টিনেশনের ভয়াবহ মৃত্যুগুলি। কারণ এখানে এই কারণেই প্রচুর মৃত্যু হয়েছিল। এরপর দুজনে কথা বলতে থাকে এবং আইরিশ প্রকাশ করে যে ভয়াবহ স্বপ্নগুলি আজ স্টেফানিকে দেখছে সেগুলো আসলে সেই দিন আইরিশের পূর্বাভাস ছিল। অর্থাৎ শুরুতে যা আমাদের দেখানো হয়েছিল তা বাস্তবে ঘটেনি, বরং তা ঘটতে যাচ্ছিল। কি ঘটতে চলেছে তার সম্পূর্ণ ঝলক সে আগেই দেখে নিয়েছিল এবং তাই সবাইকে সে বাঁচিয়ে নিয়েছিল। আর মৃত্যুই এই ব্যাপারটা পছন্দ করেনি। অর্থাৎ এখানে এই সত্যাটি অন্য কেউ নয়, বরং স্বয়ং মৃত্যু, যে মানুষের জীবন দাবি করে। মৃত্যুর হিসাব অনুযায়ী সেখানে উপস্থিত কোনো ব্যক্তিরই অস্তিত্ব থাকা উচিত ছিল না। তাই একে একে মৃত্যু ভবিষ্যতে সবাইকে দাবি করতে শুরু করে এবং মৃত্যু আইরিশকেও লক্ষ্য করার চেষ্টা করছিল, যে ইতিমধ্যেই পলকে হারিয়েছে। কিন্তু মৃত্যু কিভাবে কাজ করে তার পদ্ধতি সে বুঝতে পেরেছিল। বছরের পর বছর গবেষণা করে সে একটি বই লিখেছে, অর্থাৎ মৃত্যু কিভাবে মানুষকে মারতে পারে সেই বইতে তার বিবরণ আছে। মৃত্যু আইরিশের পুরো রক্তরেখাকে শেষ করতে চায়, কারণ সে মৃত্যুর সাথে ছলনা করেছিল এবং আমার এখনো মনে হয় যে হয়তো শুধু সেই দিন আইরিশের বেঁচে থাকা উচিত ছিল, কারণ
মৃত্যু কেবল তাকেই পূর্বাভাস দেখিয়েছে। কিন্তু আমাদের মানুষের স্বভাব হলো এমন কোনো আভাস যদি আমরা পাই তবে আমরা সবাইকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আইরিশের একা বেঁচে থাকা উচিত ছিল, কিন্তু সে সবাইকে বাঁচিয়েছিল। এর ফলেই এখন তার রক্তরেখার পেছনে মৃত্যু লেগেই আছে। স্টেফানি বেশ চিন্তিত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। আইরিশ তাকে সেই বইটি দিতে চেয়েছিল যাতে সে তার রক্তরেখার লোকেদের বাঁচাতে পারে, কিন্তু স্টেফানি বাড়ি থেকে বেরিয়ে যায়। আইরিশ জানতো যে বাইরে গেলেই সে মারা যাবে, কিন্তু স্টেফানি বিশ্বাস করানোর জন্য সে বাইরে আসে এবং সে যেমনটি ভেবেছিল ঠিক সেইভাবেই সে মারা যায়। এর পরের দৃশ্যে আইরিশের শেষ কৃত হয় এবং ততক্ষণে ডার্লিনও ফিরে এসেছে। তাকে দেখে স্টেফানি খুব একটা খুশি হয় না, কারণ সে তাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। এই কারণে স্টেফানি তাকে কখনোই ক্ষমা করেনি। পরের দিন সে বাড়িতে ছিল এবং বাকিরা হাওয়ার্ডের বাড়িতে পার্টিতে ছিল। সেখানে ডার্লিনও আসে। তারা তাকে আবার তাদের পরিবারের সাথে যোগ দিতে বলে, কিন্তু সে মানা করে দেয়। এখানে স্টেফানির আইরিশের কথা মনে পড়ে এবং সে বেশ সতর্ক হয়ে যায়। সে সেই বইটি দেখে যার ভেতরে সেই শিশুটির কয়েনটিও ছিল, যা স্কাইভিউ দুর্যোগ ঘটানোর জন্য দায়ী ছিল। সেখানে সবকিছুই বিস্তারিত ছিল, কিভাবে গাড়ি থেকে, কাঠের ট্রাক থেকে, অথবা কিভাবে মানুষ মারা যেতে থাকে, সমস্ত কিছু। এবং এখন মৃত্যু আইরিশের রক্তরেখাকেই শেষ করতে চায়। এই বইটিতে সমস্ত মৃত্যুর সংবাদপত্রের কাটিংও ছিল, যা পূর্বের সমস্ত সিনেমাকে কভার করে। এটি 1969 সালে শুরু হয়েছে এবং আইরিশ প্রথম ব্যক্তি ছিলেন যিনি এই জিনিসের পূর্বাভাস পেয়েছিলেন। এবং এরপর থেকেই সেই স্কাইভিউ এর ভেতরে যারা মারা যাওয়ার কথা ছিল, মৃত্যু তাদের রেখাকে অভিশাপ দিয়েছে এবং এরপরই সমস্ত লোক এখানে মারা গেছে। অর্থাৎ আগের সিনেমাগুলোর ভেতরে যা কিছু ঘটেছিল তা এরই কারণে হচ্ছিল। এবং এই জিনিসটি আমার এই সিনেমাটির মধ্যে সবচেয়ে ভালো লেগেছে, যে এখানে সব শেষে জিনিসগুলি ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এবার পার্টিতে একটি কাচের টুকরো ড্রিঙ্কে পড়ে যায় এবং ট্রাম্পোলিনের নিচে একটি বাগানের যন্ত্রও ছিল। ট্রাম্পোলিনের লোকেরা লাফ দিচ্ছিল, কিন্তু ডার্লিন সেই যন্ত্রটি দেখে সরিয়ে দেয়। হয়তো ডার্লিনও কিছু না কিছু জানত। এবার স্টেফিনও মৃত্যু পরিকল্পনা বুঝে গিয়েছিল যে পার্টিতে আসে, কিন্তু দেরি হয়ে গিয়েছিল খুব। মৃত্যু তার কাজ শুরু করে দেয়। এক বোতল ওয়াটার পাম্পের ওপর পড়ে যায় এবং সেটিকে চালু করে দেয়। পাম্পের জল একটি জায়গায় পাইপে জমা হয়, যা যন্ত্রগুলি ফেলে দিতে শুরু করে এবং সেই কাচের টুকরো যুক্ত ড্রিঙ্কটি নিচে পড়ে যায়। সেই গ্লাসের টুকরোটি হাওয়ার্ডের পায়ে লাগে। সে পিছলে নিচে পড়ে যায় এবং এরপর বাগানের যন্ত্রগুলি যা জলের চাপে পড়ছিল সেগুলো গ্রাস কাটারের ওপর পড়ে সেটিকে চালু করে ফেলে এবং সেটি সরাসরি হাওয়ার্ডের মুখের উপর চলে যায়, যার ফলে সে সেখানেই মারা যায়। তার শেষকৃত্যের পর স্টেফানি সেই বইটি সম্পূর্ণ পড়ে, যার ভেতরে সে একটি নাম খুঁজে পায়, যা ছিল জেবি। সে কোনো জীবিত ব্যক্তির সাথে দেখা করেছিল এবং জেবিকে ফাইনাল ডেস্টিনেশন ভক্তরা চেনেন। আর যদি না চিনে থাকেন তবে একটু অপেক্ষা করুন, চিনতে পারবেন খুব সহজে। হাওয়ার্ড মারা যায় এবং এখন বাকি আছে তার ছেলে এরিক, তারপর জুলিয়া এবং তারপর ববি, এবং তারপর পালা আসবে ডার্লিন এবং তারপরে তার মেয়ে স্টেফানি আর তার ছেলে চার্লি। তার এই কথা কেউ বিশ্বাস করে, সবাই তাকে আইরিশের মতো পাগল ভাবছিল। এতে সে বেশ চিন্তিত হয়ে যায় এবং তখনই সে অনুভব করে যে আইরিশের কেমন লেগেছিল যখন কেউই আইরিশের কথা বিশ্বাস করছিল না। ঠিক তখনই একই রাতে আমরা এরিককে দেখি যে তার ট্যাটু পার্লারে ছিল এবং সেখানে সে তার বাবার স্মরণে ট্যাটু করছিল। ঠিক তখনই সেখানে টেবিলের উপরে মিউজিকের বেজে জিনিসপত্র পড়ে যায়, যা কেমিক্যাল বোতল ফেলে দেয়। অন্যদিকে ফ্যানের পাশে লাগানো চেইন ছিঁড়ে তার নাকের পিয়ার্সিং এর আটকে যায়। সে সেটা সরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কেমিক্যালে আগুন ধরে গিয়েছিল এবং সে আগুন পুরো পার্লারে ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে স্টেফানি চার্লিকে জাগায় যে তাদের এরিককে বাঁচাতে যেতে হবে। এরপর তারা তার বাড়িতে যায়, যা আসলে নিরাপদ ছিল কারণ গতকাল রাতের দুর্ঘটনায় সে বেঁচে গিয়েছিল। এরপর স্টেফানি তাকে সাবধানে থাকতে বলে, কিন্তু সে একদমই মানতে চায় না এবং জুলিয়া এখানে চলে এসেছিল, যে স্টেফানির কথা শুনছিল না। সবার এটাই মনে হচ্ছিল যে এসব কেবল দুর্ঘটনা। স্টেফানির মনোযোগ এরিকের দিকে ছিল। ঠিক তখনই জুলিয়া, যে রাস্তার পাশে ছিল, তাকে একটি বল লাগে। এর ফলে সে একটি ডাস্টবিনে পড়ে যায়। আবর্জনার ট্রাক ডাস্টবিনটিকে ভেতরে ঢুকিয়ে দেয়, যার ভেতরে সেও পড়ে গিয়েছিল। এরপর তারা তাকে বাঁচানোর চেষ্টা করে। সে আবর্জনার কভারের মাঝখানে সে মারা যায়। এরপরের দৃশ্যে পুরো পরিবার খুব চিন্তিত ছিল, যেখানে স্টেফানি জানায় যে মৃত্যু খুব চালাক। সে তাদের সবাইকে মৃত্যুর পরিকল্পনা বলেছিল, যার কারণে মৃত্যু তার পরিকল্পনা পরিবর্তন করে দিয়েছে, তার নিয়ম বদলে দিয়েছে এবং এখন
যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে। কিন্তু এরিকের মা বলেন যে এমনটা নয়, নিয়ম একই আছে, কারণ এরিক হাওয়ার্ডের ছেলে নয়, তাদের কোনো এক জায়গায় সম্পর্ক ছিল যার কারণে এরিকের জন্ম হয়েছিল, অর্থাৎ এজন্যই সে বেঁচে গিয়েছিল এবং জুলিয়া হলো হাওয়ার্ডের প্রথম সন্তান, তাই সে মারা গিয়েছে। এরিক এই কথা শুনে দুঃখ পায় এবং এবার স্টেফানি বলে যে তাদের ববিকে বাঁচাতে হবে। এরপর সে জানায় যে বইটির ভেতরে গণিতের মতো করে বোঝানো হয়েছে যে মৃত্যু থেকে কিভাবে বাঁচতে হয় এবং এখন তাদের জেবিকেও খুঁজে বের করতে হবে। ডার্লিন জানায় যে সে আইরিশের চিঠি থেকে জানতে পেরেছিল যে জেবি আসলে কোনো হাসপাতালে কাজ করে। সবাই সেখানে যেতে শুরু করে এবং ববিকেও তাদের সাথে নিরাপদ থাকার জন্য নিয়ে যায়, যেখানে এরিকও যোগ দেয়। পথে স্টেফানি ডার্লিনের সাথে কথা বলে এবং ডার্লিন বলে যে সে ছোটবেলা থেকেই আইরিশকে মৃত্যু ভয়ে ভীত দেখে এবং সে নিজেও স্টেফানি ও চার্লির মৃত্যুর কথা ভাবতে শুরু করেছে। এমনটা করে সে নিজের ছোটবেলার মতো তাদের ছোটবেলাও নষ্ট করে দিত, তাই সে তাদের ছেড়ে চলে যায়। অবশেষে তারা হাসপাতালে গিয়ে জেবির সাথে দেখা করে, যাকে আমরা পূর্বের সিনেমাগুলোর ভেতরেও দেখি, যাকে আমরা মৃত্যুই ভাবতাম এবং কারো কারো মতে সে একজন দেবদূত ছিল যে মৃত্যুকে রুখতে পারে। কিন্তু এখানে প্রকাশ হয় যে সে সেই গায়িকার ছেলে যে সেদিন স্কাই ভিউতে বাক্সে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, এরপর সে আইরিশকে খুঁজে বের করে, তার সাথে দেখা করে, দুজনে গবেষণা করে এবং পরে দুজনেই ক্যান্সারে আক্রান্ত হয়। সে আরো বলে যে মৃত্যু থেকে বাঁচার জন্য উপায় আছে। এক, কাউকে মেরে ফেলুন, তবে তার জীবন সেই ব্যক্তির কাছে চলে যাবে, অথবা নিজেকে শেষ করে ফেলুন। এবং এমনটা একজন মেয়ে করেছে যে মারা গিয়েছিল, কিন্তু পরে তাকে মেডিকেল কেয়ারের মাধ্যমে জীবিত করা হয়েছিল, যে মৃত্যুর টার্গেট তালিকা থেকে বাইরে চলে গিয়েছিল, অর্থাৎ চক্র ভেঙে গিয়েছিল, বৃত্ত ভেঙে গিয়েছিল। মৃত্যুর মনে হয়েছিল যে সে তাকে দাবি করে নিয়েছে, যার ফলে সে বেঁচে গিয়েছিল। এখন জেবি আরো বলে যে তারও ক্যান্সার আছে, তাই সে তার শেষ সময় ভালোভাবে কাটাতে চায় এবং সেখানে থেকে চলে যায়। আর বাস্তব জীবনেও ক্যান্সারের কারণে কিংবদন্তি টনি টড আমাদের মাঝে আর নেই, তাই তার আত্মার শান্তি কামনা করছি। এখানে স্টেফানি ভাবতে শুরু করে যে তাদের কি করতে হবে। অন্যদিকে এরিক ববিকে তার সাথে নিয়ে যায়। সে বলে যে ববির চীনা বাদামে অ্যালার্জি আছে, সে যদি সেটি খায় তাহলে অসুস্থ হবে এবং মারা যাবে। তারপর শেষ মুহূর্তে এরিক তাকে বাঁচিয়ে দেবে, অর্থাৎ চক্র ভেঙে যাবে। এরপর তারা চীনা বাদামের বিস্কুট নেয়, কিন্তু সেটি মেশিনে আটকে যায়। এতে এরিক রাগান্বিত হয়ে হাত দিয়ে একটা ঘুষি দেয়। আসলে সেখানকার কাঁচি ভেঙে গিয়েছিল এই ঘুষিতে। সে মেশিনটি কাত করে বিস্কুট বের করে, যেখান থেকে একটি স্প্রিং বাইরে চলে আসে। এরপর তারা সামনেই থাকা অবস্থায় MRI রুমে যায়। সেখানে মেশিন চালু হওয়ার সাথে সাথে চৌম্বক ক্ষেত্র তীব্র হতে শুরু করে, যা এরিকের শরীরে পিয়ার্সিং গুলোকে টানতে শুরু করে এবং তার পেছনে থাকা চেয়ারটিও মেশিনে আসে। তো এখন সে পিষে মারা যায়। এবং এখানে আপনি বেশি বুদ্ধি খাটাবেন না যে এমনটা কিভাবে হলো, এটা সিনেমা, এখানে যা খুশি তাই হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে মৃত্যু সবকিছুকে শক্তিশালী করে তুলছিল। তো যাই হোক, ববি তখনও জীবিত ছিল, কিন্তু নার্স যখন দরজা খোলে, যার ফলে সামনের সেই স্প্রিংটি ছিঁড়ে মেশিনে আসে এবং সেটি রাস্তায় দাঁড়িয়ে থাকা ববির মাথাকেই বিদীর্ণ করে দেয়, যার ফলে সেও মারা যায়। অর্থাৎ মৃত্যু আরো অনেক লোককে দাবি করে নিয়েছে। তারপর ততক্ষণ স্টেফানি খুব চিন্তিত হয়ে পড়েছিল, কারণ মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে জিনিসপত্রগুলো আরো খারাপ হয়ে যাচ্ছে। এবং ডার্লিন ও চার্লির সাথে কথা বলে। সেখানে ডার্লিন বলে যে সে আইরিশের কেবিনে থাকে, সেখানে আইরিশ কয়েক দশক ধরে নিরাপদ, তাই সেও সেখানে থাকতে পারে। কিন্তু তারা দুজনেও তার সাথে যায়। তাদের চলে যাওয়ার পর আমরা সেই কয়েনটি দেখি যা সেখানে পড়ে গিয়েছিল, সেটিকে একজন মহিলা নিজের কাছে রেখে দেয়। তাই স্টেফানি মূল প্রবেশ পথ ভেঙে ভেতরে যায়। এতে আলোর কেবল ক্ষতিগ্রস্ত হয় এবং স্পার্কিং শুরু হয়ে যায়। তার সিট বেল্ট আটকে গিয়েছিল এবং সে ডার্লিনকে বলে যে সে যেন ভেতরে যায় যাতে সে বাঁচে, তবে স্টেফানি নিজেও নিরাপদ থাকবে। কিন্তু ভেতরে একটি পিন পড়ে যায়, যা একটি সিলিন্ডার চালু করে দেয় এবং স্পার্ক থেকে তৎক্ষণাৎ বিস্ফোরণ ঘটে গিয়েছিল। ধাক্কায় ট্রাকটি জলে পড়ে যায়। সেখানে স্টেফানি ডুবে যেতে শুরু করে। এখানে ডার্লিনের ওপর একটি খুঁটি পড়ে যায় এবং সে মারা যায়। এবং চার্লি স্টেফানিকে বাঁচাতে যায়, যে অচেতন হয়ে পড়েছিল। সে তার জ্ঞান ফিরিয়ে আনে। সে বলে যে স্টেফানি মারা গিয়েছিল, তাই এখন সে জীবিত, অর্থাৎ চক্র ভেঙে গেছে। কিন্তু দুজনেই তাদের মা ডার্লিনের জন্য খুব বেশি দুঃখিত ছিল। এর পরের দৃশ্যে চার্লি তার ডেটের বাড়িতে যায়, তার সাথে স্টেফানিও গিয়েছিল। মূলত আইরিশের কেবিনের ভেতরে এরা যে গিয়েছিল সেটি ছিল ডার্লিনের আরভি।
এবং আরভির ভেতরেই সিট বেল্ট ইত্যাদি আটকে গিয়েছিল। আর চার্লির কথা বলতে গেলে সে সিট বেল্ট সরিয়ে স্টেফানিকে বাঁচিয়েছিল, তাকে সিপিআর দিয়েছিল, অর্থাৎ সেও মৃত্যুকে ফাঁকি দিয়েছিল। এবার আমরা দেখি যে পাশেই সেই মহিলা কিছু জিনিস নিচ্ছিল, যার ফলে সেই কয়েনটি পিছলে যায় এবং রেলওয়ে ট্র্যাকে আটকে যায়। এটি একটি বেশ উদ্বেগজনক বিষয়, অর্থাৎ পরিস্থিতি এখনো উন্নত হয়নি। এবং এখানে আমি আপনাকে শুরু থেকেই বলেছিলাম যে যা কিছু শুরু হয়েছিল তা এই কয়েন দিয়েই শুরু হয়েছিল, এবং এবার দেখুন এখানে যা কিছু শেষ হবে তাও এই কয়েন দিয়েই শেষ হবে। এখানে স্টেফানি এবং চার্লি ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তাররা জানায় যে সেই দিন স্টেফানি শুধু অচেতন হয়েছিল, সে মারা যায়নি। এটা শুনে দুজনেই চিন্তিত হয়ে যায়, কারণ চক্র এখনো চলছে, অর্থাৎ মারা যাওয়া মানে হলো হৃদস্পন্দন থেমে যাওয়া, শ্বাস থেমে যাওয়া, সবকিছু একেবারে শেষ হয়ে যাওয়া। এবং এরপর তাকে সঠিকভাবে পুনরুজ্জীবিত করা হয়। তখন মনে করা হয় যে সে মারা গিয়েছিল, কিন্তু তারা কখনোই মৃত্যুকে সঠিকভাবে ফাঁকি দেয়নি, যার কারণে তারা বেশ চিন্তিত হয়ে যায়। তারা জানতে পেরেছিল যে মৃত্যু তাদের কাছে আসতে চলেছে। ঠিক তখনই সেখানে অদ্ভুত পূর্বাভাস তাদের হতে শুরু করে। এরপরেই ট্রেনটি সেই কয়েনের কারণে, অর্থাৎ কয়েনটি ট্রাকে আটকে গিয়েছিল, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে রাস্তায় এসে পড়েছিল। এবার স্টেফানি এবং চার্লি খুব দ্রুত দৌড়ায়। তাদের মনে হয় হয়তো তারা বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই ট্রেনের উপর থেকে কাঠের বড় বড় লগ নিচে পড়ে যায় এবং একে একে দুজনেকেই শেষ করে ফেলে। এবং আমি বিশ্বাস করি যে এটি সিনেমার সবচেয়ে নির্মম মৃত্যু ছিল। আক্ষরিক অর্থে কাঠের লগগুলো তাদের দুজনের উপরে পড়ে গিয়েছিল, দুজনেই পিষে গিয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাই যে অভিশাপ এবং মৃত্যু অব্যাহত। এরপর আমরা বহু সংবাদপত্রের কাটিং দেখতে পাই যে পরিবারগুলো বেঁচে গিয়েছিল, যাদের পরিবার তৈরি হয়েছিল তারা সবাই একে একে মারা যাচ্ছিল। এরই সাথে ফাইনাল ডেস্টিনেশন দ্য ব্লাড লাইন সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশনটি জানাতে কিন্তু ভুলবে না কমেন্ট করে। আর যদি আমাদের মুভি মিটস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে ফেলো, যাতে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। সো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশনে।